আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মানুষকে বাঁচাতেই লকডাউন শিথিল করা হয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যু কমাতে সরকার চেষ্টা করে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। করোনায় গাজীপুর, সাভার ও নোয়াখালীতে আরও 5 জনের মৃত্যু। উপসর্গ নিয়ে 3 জনের প্রাণহানি। আবারও হাইড্রোক্লোরোকুইন ব্যবহারের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় বিদেশে পলাতকদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হবে জানিয়েছে সিআইডি। পাচারকারী চক্রের আরও 2 সদস্য গ্রেফতার। বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতে আমূল সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। বলেছেন 1% বরাদ্দে সম্ভব নয় উন্নত স্বাস্থ্যসেবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশকে অর্থনৈতিক স্থবিরতা থেকে বাঁচাতেই লকডাউন শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক গ্রহণ করে তিনি এ মন্তব্য করেন। বলেন, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সব কিছুতেই অস্থিরতা দেখা দিয়েছে। করোনায় সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি কমাতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে অন্য দেশের তুলনায় অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। দেশের মানুষকে সুরক্ষিত করতে যা যা করা দরকার তাই করা হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবেই। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ, কেউ একলা চলতে পারে না। আবার এক জায়গায় কিছু হলে অন্য দেশে সেটা সংক্রামিত হয়, এবং সেইভাবেই আমরা কিন্তু সংক্রামিত হয়েছি। কাজে তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে দেশের মানুষকে সুরক্ষিত করতে, তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া, সব দিক থেকেই যেহেতু আমরা কাজ করতে পারি। করোনা ভাইরাসে নোয়াখালীতে 2 জন, গাজীপুরে 1 জন ও সাভারে 2 জন মারা গেছেন। আর উপসর্গে রাজশাহী, বরিশাল ও নরসিংদীতে মৃত্যু হয়েছে 3 জনের। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন জামালপুর 2 আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান। নোয়াখালীতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে মোট মারা গেছেন 22 জন। এছাড়া নতুন করে 72 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে শহীমউদ্দিন নামে একজন মারা গেছেন। তিনি কোনাবাড়ি ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সদস্য। এছাড়া নতুন করে শিল্প পুলিশের একজন এএসপি সহ 34 জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সাভারে রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক সহ 2 জন মারা গেছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে বুধবার রাতে উপসর্গে আব্দুল খালেক নামে এক বৃদ্ধ মারা গেছেন। করোনায় নরসিংদীতে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে আরও 27 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে করোনা উপসর্গে আজিজুর রহমান নামে নওগাঁর নিয়ামতপুরের এক বাসিন্দা মারা গেছেন। গত 2 জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। চট্টগ্রামে নতুন করে আরও 140 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,500-এর উপরে। এদের মধ্যে 86 জন চট্টগ্রাম মহানগরীর এবং বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। ময়মনসিংহ মেডিকেলের এক স্বাস্থ্যকর্মী সহ 10 জনের করোনা পজিটিভ এসেছে। এদের বাড়ি বিভিন্ন উপজেলায়। নতুন করে শনাক্ত হয়েছে সিলেটে 79 জন, কিশোরগঞ্জে 52 জন, বগুড়ায় 1 চিকিৎসক সহ 26 জন, শেরপুরে 14 জন, ভৈরবে 8 জন, পটুয়াখালীতে 5 জন, চুয়াডাঙ্গায় 3 জন, বান্দরবানে 2 জন, নাটোরে 2 জন, রাঙ্গামাটিতে 1 জন ও সাতক্ষীরায় 1 জনের। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 3,88,000-এর কাছাকাছি পৌঁছেছে। আক্রান্ত 65,68,000-এর উপরে। এদিকে করোনা চিকিৎসায় শুরুতে আপত্তি জানালেও আবার হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারের সিদ্ধান্তে ফিরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা ভাইরাসে গেল কয়েক ঘন্টায় ব্রাজিলে মারা গেছে আরও ২১ জন। বুধবার টানা দ্বিতীয় দিনের মতো এই ভাইরাসে সর্বোচ্চ প্রাত্যহিক মৃত্যুর অভিজ্ঞতা হয়। বুধবার ১,২৬৯ জন মারা যাওয়ায় সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৩২,৫৪৭ জনে। মোট আক্রান্ত ৫,৮৪,০০০-এর কাছাকাছি। যুক্তরাষ্ট্রে আরও ১,০৮৩ জন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পৌঁছেছে ১,০৯,১৪২ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯,০০,০০০। দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ও মৃত্যুর আশঙ্কা করছে ইরান। দেশটিতে বুধবার করোনা শনাক্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যায়। এর আগে সবশেষ ৩০ মার্চ ৩,০০০-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয় ইরানে। দেশটিতে মৃতের সংখ্যা এরই মধ্যে ৮,০০০ ছাড়িয়েছে। এছাড়া করোনায় নতুন করে যুক্তরাজ্যে ৩৫৯, রাশিয়ায় ১৭৮, ফ্রান্সে ৮১, ইতালিতে ৭১ ও স্পেনে মাত্র একজন মারা গেছে। এদিকে করোনা চিকিৎসায় হাইড্রোক্সি ক্লোরোকুইন ব্যবহারে ২৫ মে আপত্তি জানালেও এবার সিদ্ধান্ত বদল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিগগিরই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার শুরুর আভাস দিয়েছে সংস্থাটি। নিষেধ সত্ত্বেও শুরু থেকে ওষুধটি ব্যবহারের পক্ষে অনড় অবস্থানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। সংক্রমণ রোধে সারা দেশকে বিভিন্ন জোনে ভাগ করার প্রক্রিয়া চলছে। দ্রুত এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা থেকে বাঁচতে এবার ২ থেকে ৩ বছর বাংলাদেশের মানুষকে থাকতে হবে সতর্ক অবস্থানে। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। হাসপাতালগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী সিট। তারপরও সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ানো হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা। এমন প্রেক্ষিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিতে টেলিমেডিসিন সেবা চালু করেছে সোসাইটি অব মেডিসিন। স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন টেলিমেডিসিন সেবা। অনুষ্ঠানে চিকিৎসকরা তুলে ধরেন করোনা চিকিৎসায় নানা অভিজ্ঞতার কথা। আমি সবাইকে বলবো, আপনারা নিজেদের যত্ন নেবেন, আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন এবং আজকে এই সোসাইটি অফ মেডিসিন যে উদ্যোগ নিয়েছে সেটা যেন আমাদের কার্যক্ষমতাকে আরো বাড়িয়ে দেয়। আমরা যেন আমাদের দেশের মানুষকে আরো বেশি সেবা দিতে পারি। নন কোভিড হসপিটালে কেন ডাক্তাররা বেশি ইনফেক্টেড হচ্ছে, কেন কোভিড হসপিটালে ডাক্তাররা কম হচ্ছে বা নার্সরা কম হচ্ছে? কারণ ওখানে কিন্তু প্রপার পিপিই করে যাচ্ছে। আর ওখানে কিন্তু অনেক রোগী আসছে, ডিসকারেজ আসছে, লোকালিটির কথা বলছে না, ঠিক মতো ইনফরমেশন দিচ্ছে না। তারপরে ডাক্তাররা তো কেয়ার নিতে পারবে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য। দেশের সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই মাস্ক পরিধান করুন, প্রয়োজনে বাসায় পরিধান করুন, মাস্ক কেনার কোনো প্রয়োজন নেই। সদ্য করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, করোনা সংক্রমণ রোধে সতর্কতার বিকল্প নেই। ইতিমধ্যে কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ গতকাল তো একটা কাগজ দিয়েছেন, সেখানে আমরা কিছু ইনপুট দিয়েছি, আজকেও তারা একটা কাগজ দিয়েছে। তাহলে এই বিষয়টা হলো যে সরকার খুব দ্রুত এগুলোকে চূড়ান্ত করে যেখানে যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া হবে। ডাক্তারদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালের কথা বলেন চিকিৎসকরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। করোনার এই সংকটে সরকারের সমালোচনাকে রুটিন ওয়ার্কে পরিণত না করতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগে সবার দায়িত্বশীল ভূমিকা দরকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমত নয়, ঐক্যবদ্ধতাই সংকট সমাধানের শক্তি। দুর্যোগ দুর্বিপাকে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে মন্তব্য তার। বলেন, স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে আরও ঘনীভূত করবে। দুঃসময়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অনেক হাসপাতাল করোনা রোগীদের সেবা দিচ্ছে না, এমন অভিযোগ গুরুত্বের সাথে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে বলবো, সরকারের সমালোচনাকে আপনারা নিত্য রুটিন ওয়ার্কে পরিণত করবেন না। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি করোনা সংক্রমণ তথা ভাইরাসকে প্রাণ শক্তি যোগাচ্ছে। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য চলছে। সরকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণের বেশি ভাড়া আদায় করছে বাস কোম্পানিগুলো। যাত্রাপথে নির্বিচারে পকেট কাটা হচ্ছে সাধারণ যাত্রীদের। আর কোথায় স্বাস্থ্যবিধি, কোথায় সীমিত যাত্রী? বাস তো আগের মতোই চলছে গাদাগাদি করে।
বর্তমানে লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, টার্মিনাল এবং রাস্তাঘাটের দৃশ্য ভয়াবহ। কোথাও স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নেই। লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে জানিয়েছেন সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। মানব পাচারকারীদের অর্থ সম্পদের তদন্ত করে মানি লন্ডারিং মামলার প্রস্তুতিও নেয়ার কথা জানান তিনি। মানব পাচারের শিকার হয়ে লিবিয়া ২৬ বাংলাদেশের নির্মম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয়, আলোড়িত করেছে গোটা বিশ্বকে। ২৮ মে দেশটির মিজদা এলাকায় সেই ঘটনায় মারাত্মকভাবে আহত হন আরও ১১ জন। ঘটনার পরই তদন্ত ও অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার গোপালগঞ্জের মকসুদপুর থেকে সেন্টু শিকদার ও নার্গিস বেগমকে গ্রেফতার করে র্যাব। এই দুজন সহ লিবিয়ার ঘটনায় মোট ১৫ আসামিকে গ্রেফতার করে র্যাব ও সিআইডি। বৃহস্পতিবার সকালে ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় সারা দেশে ৯টি মামলা হয়েছে। কয়েকজন আসামি ধরা হলেও বেশিরভাগ এখনো পলাতক। এই দেশীয় যে হিউম্যান ট্রাফিকার যারা আছে, মানব পাচারকারী যারা আছে, তাদের বিরুদ্ধে সিআইডি ব্যবস্থা নিচ্ছে। মূলত এই ক্রাইমাররা দেশের বাইরে অবস্থান করছে এবং তারা এই দালালের মাধ্যমে এই ক্রাইমগুলো সংগঠিত করছে। আমরা তাদের বিরুদ্ধে যেটা করব, দ্রুততম সময়ে মামলাগুলো চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়ে রেড নোটিশ জারি করাবো। মানব পাচারকারীদের অর্থ সম্পদেরও তদন্ত শুরু করেছে সিআইডি। নিরীহ মানুষের অর্থের বিনিময়ে, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে তারা যে সম্পদ গড়েছেন, এই সম্পদ তারা ভোগ করতে পারবেন না। তাদের বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং অ্যাক্টে মামলা নিব। ইতিমধ্যেই আমরা এই ব্যাপারে কাজ শুরু করেছি এবং বড় বড় ধরনের যত হিউম্যান ট্রাফিকার যারা আছে, সংঘবদ্ধ ট্রাফিকার যারা আছে, তাদের আমরা নাম ইতিমধ্যে কালেকশন করেছি এবং ইতিমধ্যেই বেশ কিছু ইনকোয়ারি আমরা শুরু করেছি। মানব পাচারকারীদের রাজনৈতিক পরিচয় থাকলেও আইনের আওতা নেওয়ার কথা জানান তিনি। এটা কিন্তু জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যবস্থাপনা সহ স্বাস্থ্য খাতে আমূল সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য খাত উন্নয়নে কমপক্ষে জিডিপির ৪% বরাদ্দের সুপারিশ তাদের। বিশেষজ্ঞদের মতে ১% বরাদ্দ দিয়ে উন্নত স্বাস্থ্যসেবা কোনো দিনই নিশ্চিত করা সম্ভব নয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার চিত্র বেরিয়ে পড়েছে মহামারী করোনাকালে। বর্তমানে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয় জিডিপির মাত্র 1%, যার 65% ব্যয় হয় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়। বাকি 35% দিয়ে দেশের স্বাস্থ্যসেবা কতটা এগিয়েছে তা এখন কাচের মতোই স্বচ্ছ। বাজেট বরাদ্দে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 52টি দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। এমন বাস্তবতায় জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলায় আসছে বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। স্বাস্থ্য খাতটাকে পুরোপুরি ঢেলে সাজাবার জন্য অর্থ বরাদ্দ করতে হবে এবং স্বাস্থ্য খাতে জিডিপির 0.8%, 1%ও দেওয়া হয় না। আমি মনে করি মিনিমাম 4 থেকে 5% জিডিপির অর্থ যেন বরাদ্দ করে এবং বাজেটের মাত্র 5%, বাজেটের 12-13% আমার মনে হয় স্বাস্থ্য খাতে এবার দিতে হবে। প্রয়োজন হলে একদম সর্বোচ্চ প্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়ে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটা, বিশেষ করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ড করলে চলবে না এবং এই স্বাস্থ্যের সমস্ত সুবিধাদি, প্রাইমারি হেলথ কেয়ার থেকে সমস্ত রোগের সুবিধাদি শহর থেকে গ্রামাঞ্চল এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত পৌঁছাতে হবে। এবারের যে বাজেট, সেই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত যে জনস্বাস্থ্য। তার কারণ জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে কিন্তু আসলে আমাদের উন্নয়নটা টেকসই হবে না এবং আসলে যে আমাদের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, বাজেট বাস্তবায়ন, অন্যান্য খাতের যে বাস্তবায়ন, সেগুলো পুরো যে অর্থনীতির যে চাকা, সেই চাকাকেও কিন্তু বেগবান করা যাবে না। তোকে কেন্দ্র করে, স্বাস্থ্য খাতকে কেন্দ্র করে অন্যান্য খাতের যে বরাদ্দ, সেই বরাদ্দগুলো কিন্তু ঢেলে সাজাতে হবে এবং বিশেষ করে জনসচেতনতামূলক যে কর্মসূচি এবং স্বাস্থ্য শিক্ষা, এর উপরেও ব্যাপক নজর দিতে হবে এবং সেইভাবেই বাজেটকে ঢেলে সাজাতে হবে। স্বাস্থ্যসেবার সব স্তরে কাঠামোগত পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বললেন, বরাদ্দ বাড়ানো দরকার গবেষণা খাতে। বাংলাদেশে একটি ন্যাশনাল হেলথ সার্ভিস গঠন করা হোক, অনেকটা ন্যাশনাল জুডিশিয়াল সার্ভিসের আদলে। সেখানে তিনটে ভাগ থাকবে। একটি ভাগ থাকবে জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ ডিভিশন, একটি ভাগ থাকবে চিকিৎসা এবং মেডিকেল এডুকেশন ডিভিশন এবং আরেকটা ভাগ থাকবে জনস্বাস্থ্যকে সমৃদ্ধ করার জন্য একটা প্ল্যানিং ডিভিশন। এই তিনটে ভাগের জন্য একটি পুরো কাঠামো তৈরি করতে হবে।
এটি না হলে কিন্তু আমরা বাংলাদেশের মতো দেশে যেটি উন্নয়নের শিরের দিকে যাচ্ছে এবং একটা এমার্জিং ইকোনমিক টাইগার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দেশের জন্য কিন্তু আমরা সেই দেশের জনগণের জন্য কিন্তু আমরা পুরোপুরি সফল একটি স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে পারবো না। দেশের চলমান পুরনো মডেল দিয়ে জনস্বাস্থ্য সংরক্ষণ সম্ভব নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী সহ 2 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 1 জন। সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, বাংলা মোটর মোড়ে যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক ও আরোহী। এ সময় সড়কে থাকা আরও 1 জন মারাত্মক জখম হন। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করার পাশাপাশি চালককে আটক করে ট্রাফিক পুলিশ। রাস্তা পরিচ্ছন্নতা শেষে প্রায় 1 ঘন্টার পর বাংলা মোটর কারওয়ান বাজার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে সাতক্ষীরার 13,477 হেক্টর জমির বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রকার মাছ। সব হারিয়ে মাছ চাষিরা এখন নিঃস্ব। ভুক্তভোগীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রাকৃতিক দুর্যোগে বারবারই ক্ষতিগ্রস্ত হন তারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। ঘূর্ণিঝড় আমপানে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাস হয়। এতে শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার বেড়িবাঁধের 23টি পয়েন্ট ভেঙে ভেসে যায় 10,257টি মৎস্যঘের। এতে কোটি কোটি টাকার বাগদা ও অন্যান্য মাছের ক্ষতি হয়। তা কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা। আমরা সব ঘের ব্যবসায়ী, চিংড়ি ব্যবসায়ী নিরুপায় হয়ে গেছে। এই শিল্পটা একবারে নষ্ট হওয়ার উপক্রম। ঠিক তারই মুহূর্তে করোনা ভাইরাস চলাকালীন সময়ের মধ্যেই আবার ঘূর্ণিঝড় আমপান। এই এলাকায় বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কিংবা চেয়ারম্যান মেম্বার কেউ এখানে তদন্ত করতে আসে নাই। কর্তৃপক্ষের উদাসীনতায় প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। আগের থেকে যদি বাঁধগুলো বাঁধা হতো, বেড়িতে মাটি দেওয়া হতো, তাহলে আজকে মানুষ এই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তো না। এই বাঁধের যে অবস্থা যে খারাপ, এটা কিন্তু স্থানীয় প্রতিনিধিগণ দেখছেন। আমাদের দাবি হচ্ছে এটা যে যদি প্রতি বছর যদি এটা ঠিক সময় মতো রিপেয়ার করা হতো, তাহলে আজকে আমাদের এই অবস্থার সম্মুখীন হতো না। বারবার আবদালাদেরকে বলছি যে আপনারা আমাদের এখানে মিনিমাম 90 থেকে 100 কিলো টেকসই বাঁধ যদি আমরা তৈরি করতে পারতাম, তাহলে আমরা এই ধাক্কার থেকে রক্ষা পেতাম। ক্ষতিগ্রস্তদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। তালিকা হাতে পেলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করবে যে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত যে হয়েছে সেটি যাতে পুষিয়ে নিতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি যে আমফানে ক্ষতিগ্রস্তদের চাষিদের কী ধরনের সহায়তা বা প্রণোদনা দেওয়া হবে। সাতক্ষীরার 3 উপজেলায় অবকাঠামো সহ মাছের ক্ষতি 176 কোটি টাকার। আমরা সরকারকে তালিকা প্রেরণ করব এবং সরকার যদি এ ধরনের প্রণোদনার যে বিষয়টি সেটিতে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আসলে নিশ্চয়ই সেটি জানাবে। প্রণোদনা আসলে প্রকৃত ক্ষতিগ্রস্ত যে সকল চিংড়ি চাষি, মৎস্য চাষিরা রয়েছে তাদের মাঝে যাতে প্রণোদনার অর্থ বিতরণ করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন মৎস্য বিভাগের সঙ্গে কাজ করবে। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ব্যস্ত সাতক্ষীরার মৎস্য চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় আমফানে ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ফলে এই এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। বাঁধ না থাকায় বিষখালী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কিছু এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার করা না হলে অনেক বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের রিপোর্ট। গেল মাসে ঘূর্ণিঝড় আমপানের আঘাতে বিধ্বস্ত হয়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিষখালী নদীর তীরবর্তী 5 কিলোমিটার বাঁধ। ফলে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি এবং ভেসে যাচ্ছে জলাশয়ের মাছও। স্বাভাবিক জোয়ারে 3 থেকে 4 ফুট পানির নিচে তলিয়ে যায় এই এলাকার রাস্তাঘাট, ফসলের মাঠ ও জলাশয়গুলো। এরই মধ্যে বিষখালী নদী শাসন ও দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে বিষখালী নদীর তীরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা।
কোনো নেতারা, কোনো এমপি মহোদয়, কোনো চেয়ারম্যানরা আজকে পদক্ষেপ নিতেছে না। আমরা সাধারণ জনগণ আমাদের নিজের জমি রক্ষার্থে, আমাদের বাড়ির রক্ষার্থে আমরা মাঠে ময়দানে নেমে গেছি। যত প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনগুলো আমাদের প্রায় 100 থেকে 150 মিটারের মধ্যে এসে গেছে। অতি সত্বর এটি কোনোভাবে নদী শাসনের ব্যবস্থা করা না হয় তাহলে কাঠালিয়া উপজেলা পরিষদ অচিরেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁধ না থাকা এবং নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় হুমকির মুখে কাঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। দ্রুত সংস্কার না হলে বেড়িবাঁধের পুরোটাই নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। আমাদের পুরানো বসতবাড়ি সবকিছু ভাঙে গেছে এবং এই আফান ঘূর্ণিঝড়ের কারণে এখন পুরোটাই হুমকির ভিতরে আছি আমরা। মাছের ঘের বা মাছের মৎস্য খামার টাবার যা ছিল ওসব নেই। জরুরি ভিত্তিতে আমাদের এই বেড়িটা যদি কোনো কায়দায় না বাইন্ধে দেয়, এটা বলো খালাই দেওক আর বেড়ি বাইন্ধে দেওক। যদি না দেয় তাহলে আমাদের কাঠালিয়া উপজেলায় থাকার মতন আমাদের কোনো স্থান নাই। জেলা প্রশাসক জানিয়েছেন, বেড়িবাঁধের ক্ষয়ক্ষতির বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এছাড়া ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডকে প্রকল্প তৈরির জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই বেড়িবাঁধ রক্ষার জন্য অলরেডি আমরা সরকারকে পত্র লিখেছি এবং আশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি বেড়িবাঁধ মেরামত করতে সক্ষম হব। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড এর কাজও শুরু করছে, আর এটা খুব তাড়াতাড়ি হবে এবং আশা করি যে ভবিষ্যতে এই পরবর্তী বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই আমরা এই মেরামত কাজটা অন্তত করতে পারব। বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এক কৃষ্ণাঙ্গকে হত্যার জেরে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে পা রাখা বিক্ষোভে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেছেন 400 বছরের পুরনো বর্ণবৈষম্য থেকে মুহূর্তেই মুক্তি পাওয়া অসম্ভব। বিক্ষোভ শান্ত করতে হত্যা মামলায় কারাবন্দী করা হয়েছে অভিযুক্ত 4 পুলিশ কর্মকর্তাকে। করোনা ভাইরাসের কারণে অনলাইন আলাপচারিতায় চলমান বিক্ষোভ ও বর্ণবৈষম্য নিয়ে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। বিক্ষোভের সমালোচকদের বলেন, ভুলে গেলে চলবে না, আন্দোলনের মাধ্যমেই জন্ম হয়েছে স্বাধীন রাষ্ট্র আমেরিকার। শান্তিপূর্ণ আন্দোলন ছাড়াও উচ্চশিক্ষিত হয়ে কৃষ্ণাঙ্গদের মানোন্নয়নের আহ্বান জানান তিনি। এদিকে পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের দাবি আমলে নিয়ে অভিযুক্ত 4 পুলিশ কর্মকর্তার বাকি 3 জনকেও আটক করা হয়েছে। হত্যাকারী ডেরেক চৌভিনের জামিনের জন্য জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে $10 লাখ। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2:30টায় আদালতে তোলা হবে তাদের। এদিকে ময়নাতদন্ত প্রতিবেদনে জর্জ ফ্লয়েড করোনা আক্রান্ত ছিলেন বলে জানানো হয়েছে। মিনেসোটার হেনিপিন কাউন্টির মেডিকেল এক্সামিনার অফিসের প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়। হত্যাকাণ্ডের পরদিন 26 মে থেকে যুক্তরাষ্ট্রের অন্তত 75টি শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ থামেনি। সপ্তাহব্যাপী সহিংসতা, লুটপাটের পর পুলিশি বাধায় শান্তিপূর্ণ কর্মসূচির দিকে এগুচ্ছেন আন্দোলনকারীরা। এ যাবৎ 9,800-র বেশি আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। 16 জুন থেকে চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সব ধরনের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন যোগাযোগ বিভাগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সিদ্ধান্তের আলোকে চীনের এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও হাইনান এয়ারলাইন্সের কোনো উড়োজাহাজকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মার্চ মাসে চীন সিদ্ধান্ত নেয় সপ্তাহে কোন দেশের একটি ফ্লাইটের বেশি চীনে ঢুকতে পারবে না। চীনের এই সিদ্ধান্তের কারণে এবং চীনা কোনো নাগরিক যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তের কারণে অঘোষিতভাবে দুদেশের মধ্যে বিমান যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। করোনা ভাইরাস ও হংকং ইস্যুতে দুদেশের মধ্যে চলমান বৈরিতার মধ্যেই এমন সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর আন্তর্জাতিক ফ্লাইট ধীরে ধীরে স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে চীন বলেছে, বিভিন্ন দেশের বিমানের উপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি। সংবাদ শেষ করছি বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। মানুষকে বাঁচাতেই লকডাউন শিথিল করা হয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যু কমাতে সরকার চেষ্টা করে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। করোনায় গাজীপুর, সাভার ও নোয়াখালীতে আরও 5 জনের মৃত্যু, উপসর্গ নিয়ে 3 জনের প্রাণহানি। আবারও হাইড্রোক্লোরোকুইন ব্যবহারের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় বিদেশে পলাতকদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হবে, জানিয়েছে সিআইডি। পাচারকারী চক্রের আরও 2 সদস্য গ্রেফতার। বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতে আমূল সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। বলেছেন 1% বরাদ্দে সম্ভব নয় উন্নত স্বাস্থ্যসেবা।
এই ছিল এখনকার মতো সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।